তোমার নামে লেখা চিঠি, কলমে নওরিন মুনতাহা হিয়া, পর্ব ৩০। ইনায়া আর ইভানের দেখা। তালুকদার বাড়িতে আজ শফিক সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কয়েকজন মাদ্রাসার ছাত্র গ্রামের কিছু মানুষকে খাওয়ানো হবে। প্রতি বছর এই দিনে তালুকদার বাড়িতে গরিব দুঃখী মানুষকে খাওয়ানো হয়। যতদিন ইনায়ার নানু বেঁচে ছিলেন, উনি তার স্বামীর আত্মার মাগফিরাত কামনার জন্য তার মৃত্যুবার্ষিকীর দিন অনুষ্ঠান করতেন। এরপর থেকে বৃদ্ধাশ্রমের মহিলারা এই দিনে গ্রামের মানুষসহ গরিব দুঃখীদের খাওয়ায়। আজ ইনায়া আর অরণ্য আছে বলে আরও সুন্দর, আরও বড় করে অনুষ্ঠান করা হচ্ছে। বৃদ্ধাশ্রমে সকলে এখন বাড়ির সদর দরজায় বসে দুপুরের রান্নার জন্য তরকারি কাটাকুটি করছে। আর বাড়ির গিন্নির মতো রান্নাঘরে রান্না করছে ইনায়া। ছোটবেলা থেকে ইনায়া রান্না করতে পারে, কিন্তু পড়াশোনা আর বিজনেস দুইটা একসাথে সামলাতে হতো দেখে সে সারাদিন বিজি থাকতো। আর অরুণা বেগম ইনায়াকে কখনো রান্নাঘরে যেতে দেয় নাই। চৌধুরী বাড়ির সকল রান্না অরুণা বেগম করেন, তবে ইনায়া সব রান্নাই করতে পারে। আর তার রান্না করা খাবার যথেষ্ট সুস্বাদু হয়। বাড়ির সকলে তাদের কাজে বিজি এখন। অরণ্য সকলের খাওয়া দাওয়া বিষয়টা দেখছে। প্রচুর গরম পড়েছে। কালকে বৃষ্টির পর আজ রোদের তীব্রতা দ্বিগুণ হয়ে গেছে। বাহিরে রোদের মধ্যে অরণ্য সব কাজ করে টায়ার্ড হয়ে গেছে, যার জন্য সে বিশ্রাম নিতে ভিতরে আসে। সদর দরজায় কাজ করা কয়েকজন বৃদ্ধ মহিলাকে ইনায়ার কথা জিজ্ঞেস করে। তারা বলে ইনায়া রান্নাঘরে রান্না করছে। অরণ্য সেখানে যায়। রান্নাঘরে গিয়ে দেখে ইনায়া কোমরে কাপড় গুজে পাক্কা রাঁধুনির মতো রান্না করছে। বিয়ের পর আজ প্রথম ইনায়াকে রান্নাঘরে যেতে দেখেছে অরণ্য। রান্নাঘরে গরমে ইনায়ার শরীর দিয়ে ঘাম ঝরে পড়ছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। বাহিরে যা রোদ, তারপর গ্রামের রান্নাঘর খড়ি দিয়ে রান্না করতে হয়, যার কারণে ইনায়ার আরও বেশি গরম করছে। তবুও সে রান্না করে যাচ্ছে। তবে অরণ্য ইনায়াকে দেখে সব সময়ের মতো মুগ্ধ হয়ে যায়। প্রেমে পড়লে মনে হয় ভালোবাসার মানুষকে সকল পরিস্থিতিতে সুন্দর লাগে। অরণ্য ঠোঁটে হাসি বজায় রেখে রান্নাঘরে ইনায়ার সাথে যায়। ইনায়ার পিছনে দাঁড়িয়ে ওর বেঁধে রাখা খোপা করা চুল ছেড়ে দেয়। রান্না করার মধ্যে হঠাৎ করে চুল খুলে যাওয়ার কারণ ইনায়া যথেষ্ট বিরক্ত হয়। এমনই গরমের মধ্যে রান্না করছে, এখন চুলের কারণে আরও বেশি গরম করছে। ইনায়া যখন রান্না করা রেখে তার চুল বাঁধতে যাবে, তখন অনুভব করে তার পিছনে একজন দাঁড়িয়ে রয়েছে। ইনায়া পিছনে ঘুরে দেখে অরণ্য সেখানে দাঁড়িয়ে রয়েছে। তার ঠোঁটে মুচকি হাসি। ইনায়ার আর বুঝতে বাকি থাকে না তার শক্ত করে বাঁধা চুল কী করে খুলে গেছে। ইনায়া রাগী স্বরে বলে, অরণ্য, কী করছেন আপনি এখানে? আর গরমের মধ্যে আমার চুল কেন খুলে দিলেন? জানেন কত গরম করছে আমার? ইনায়া কথাটা রাগী স্বরে বলে, কিন্তু অরণ্যের ঠোঁটের কোণে একটা মুচকি হাসি রয়েছে। গরমের মধ্যে ইনায়ার কপালে থাকা বিন্দু বিন্দু ঘাম আর ইনায়ার রাগী চোখ সব মিলিয়ে ইনায়াকে অনেক সুন্দর লাগছে। অরণ্য শুধু ভাবে, তার বউ এত সুন্দর কেন? রান্না করা অবস্থায় কি কোনো মহিলাকে এত সুন্দর লাগতে পারে? এমনি বাহিরে যে গরম, তার উপর তার বউয়ের এমন রূপ। কোথাও এত রূপের আগুনে অরণ্য পুড়ে না যায়? ইনায়ার কথায় অরণ্য কোনো উত্তর দেয় না, কারণ অরণ্য একদৃষ্টিতে ইনায়াকে দেখে যাচ্ছে আর ওর ভাবনায় বিভোর হয়ে যাচ্ছে। ইনায়া খেয়াল করে দেখে অরণ্যর মুখ লাল হয়ে গেছে, তার শরীর সম্পূর্ণ ঘামে ভিজে গেছে। ইনায়া মুহূর্তের মধ্যে তার রাগ ভুলে যায়। বাহিরে অনেক সময় রোদে দাঁড়িয়ে কাজ করার জন্য হয়তো অরণ্যর গরম লাগছে। ইনায়া বলে, অরণ্য, আপনি এত সময় বাইরে রোদের মধ্যে কেন কাজ করছেন? দেখেন চোখ মুখ সব লাল হয়ে গেছে। রুমে যান আপনি, আমি লেবুর জল নিয়ে আসছি। ইনায়ার কথা শুনে অরণ্য রুমে যায় না, বরং সেখানে দাঁড়িয়ে থাকে। ইনায়া রান্নাঘর থেকে বের হয়ে যখন ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসতে যাবে, তখন অরণ্য ওর হাত ধরে ফেলে। অরণ্য বলে, বউ, তুমি এত সুন্দর কেন? বিশ্বাস করো বউ, তোমার এই রূপের তেজ আর সহ্য করা যাচ্ছে না। দেখা যাবে তোমার রূপের গরমে এই অরণ্যরাজ চৌধুরী কোথায় পুড়ে কয়লা হয়ে যাবে। তখন কিন্তু তুমি বিধবা হয়ে যাবে বউ। অরণ্যর মুখে বউ তার তুমি ডাকটা শুনে ইনায়ার লজ্জায় গাল দুটি লাল হয়ে যায়, আর তার হাসিও পায় অরণ্যর কথা শুনে। লোকটা সত্যি অদ্ভুত, ভিন্ন সময় ভিন্ন রূপ তার।
এক সময় মজার কথা বলবে, সব সময় তার মুখে হাসি থাকবে, আর অন্য সময় হলে গম্ভীর হয়ে যাবে। তবে অরণ্যর ঠোঁটে হাসি দেখতে ইনায়ার অনেক ভালো লাগছে। অরণ্য ইনায়ের দিকে সামান্য এগিয়ে আসে, আলতো হাতে তার গাল ছুঁয়ে দেয়। ইনায়ার হুঁশ ফিরে আসে। সে এদিক সেদিক তাকিয়ে দেখে, যদি বৃদ্ধ কোনো মহিলা এখানে হঠাৎ করে চলে আসে তখন কি হবে। ইনায়া আবার রাগী স্বরে বলে, অরণ্য কী করছেন আপনি? দূরে সরুন। বাড়িতে কত মানুষ, কেউ যদি রান্নাঘরে চলে আসে তখন কি হবে? সো হোয়াট? ইনায়া, বউ হন আপনি আমার। বিয়ের পর জামাই বউ একটু রোমান্স করবে, সেটা স্বাভাবিক বিষয়। অরণ্যর কথা শুনে ইনায়া বলে, এইটা আপনার রুম নয়, রান্নাঘর। তাহলে রুমে চলেন, সেখানে গিয়ে রোমান্স করি। অন্যদিকে চৌধুরী কোম্পানির এমডি চেয়ারে বসে গভীর মনোযোগে কাজ করছে ইভান। অফিসের সকল দায়িত্ব এখন সে পালন করে, আর প্রভা তার কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে। প্রভাকে সে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করছে, কারণ অফিসে আর কোনো পোস্ট খালি ছিল না। প্রভা ল্যাপটপে কিছু কাজ করছে। ইভান তার মনোযোগ কাগজের উপর থেকে সরিয়ে সামনের দিকে তাকায়। ইভানের চোখ যায় প্রভার দিকে। প্রভা কাজ করে যাচ্ছে, তার দিকে যে ইভান তাকিয়ে রয়েছে সেই বিষয়ে তার কোনো খেয়াল নাই। ইভান একদৃষ্টিতে প্রভার দিকে দেখতে থাকে। মেয়েটা অনেক সুন্দরী, তবে তার ইনায়ার চেয়ে কম। তার ইনায়া কথাটা বলতে গিয়ে ইভান দীর্ঘ শ্বাস ফেলে। এতদিনে হয়তো ইনায়া অরণ্যকে ভালোবেসে ফেলেছে। অবশ্য স্বামী হয় তার, একদিন না একদিন তো প্রেমে পড়বেই। ইভান তার ভুলের কারণে ইনায়াকে হারিয়ে ফেলেছে। ছোটবেলা থেকে জীবনে সব কিছু সে পেয়েছে, শুধু ইনায়াকে ছাড়া। এই জীবনে ইনায়া ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে কিনা তা ইভান জানে না। চলবে। যারা পড়বেন রেসপন্স করবেন, লাইক কমেন্ট করবেন। গল্পটি যদি ভালো লাগে লাইক ও মন্তব্য করে আমাদের জানাতে ভুলবেন না। আমাদের উপন্যাস বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।